আওয়ামী লীগ যে ভুল কাজগুলো করছে, যে কঠিন ভাবে অন্যায় কাজগুলো করছে, সেই কাজগুলো যদি বিএনপি করে একই রেজাল্ট আসবে, রেজাল্টের কোনো বেশ কম হবে না, এক রেজাল্ট আসবে। স্পেসিফিক্যালি আপনার ব্যক্তিগত অভিমত মার্কিন বাণিজ্য চুক্তির বিষয়ে, যে এটি আসলে বাংলাদেশকে ভয়ঙ্কর একদিকে নিয়ে যাচ্ছে কিনা, বা আমাদের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হচ্ছে এমন কথাবার্তা উঠেছে, তার সঙ্গে আপনি একমত কিনা, যেটি ডক্টর ইউনূস এটা সরকার হলো বলেছিল? 1757 সনের 23শে জুনের পরে রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের যে চুক্তি, এটার যে রেজাল্ট বাঙালির জীবনে আনছিল, বাংলার জীবনে আনছিল, ওই ইউনূস সাহেবের সঙ্গে আমেরিকার চুক্তি একই রেজাল্ট আনবে যদি এই চুক্তি সম্পর্কে আমরা সচেতন না হই এবং প্রতিকার না করি। এটা রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি, এটাকে বাতিল করতে হবে বলে, যদি দেশ স্বাধীন রাখতে হয় বাতিল করতে হবে। ইয়েস, সেই মেরুদণ্ড থাকা উচিত। আপনি বলতে পারে আমার দল এখনো কেন ইউনূসের ধারাবাহিকতায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করে যাচ্ছে, সেই কথাটা আমি সেভাবে বলতে চাই না। আমি মুক্তিযোদ্ধা হিসাবে এবং রাজনীতিবিদ হিসাবে এই কথাটা বলে গেলাম। পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আমাদেরকে পিছনে টেনে নিয়ে যাবে, আমাদের জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। খুব ক্লিয়ার। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার একটা কারণ হইলো একটা সাম্প্রদায়িক মনোভাবকে জীবিত করে রাখা, বাংলাদেশের কিছু অবুঝ ভোটারদের, অবুঝ মানুষের একটা সমর্থন পাওয়া। একটা জিনিস মনে রাখতে হবে, এই পাকিস্তান কিন্তু আমাদের মুক্তিযুদ্ধের শত্রু, এবং তাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমরা দেশটা স্বাধীন করেছিলাম, এবং তাদের বন্দুকের রক্তেই আমাদের দেশে রক্তের সাগর হয়েছিল। এবং পাকিস্তান এমন কোন দেশ নয় যে দেশ খুব সভ্য দেশ, এটা এখনো অসভ্যতার একটা মাত্রা অতিক্রম করা একটা দেশ। এখনো যে তার নিজের দেশে বেলুচিস্তানে মানুষকে মারে, যে বেলুচিস্তান এখনো স্বাধীনতার জন্য সংগ্রাম করছে তার বিরুদ্ধে, যেমন আমরা সংগ্রাম করেছিলাম একসময় এবং জয়লাভ করেছিলাম। আর পাকিস্তান এমন কোন দেশ নয় যে দেশ আমাদেরকে অর্থে বৃত্তে অথবা সাহায্যে সহযোগিতায় খুব কিছু করতে পারবে। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখার একটা কারণ হইল একটা সাম্প্রদায়িক মনোভাবকে জীবিত করে রাখা, বাংলাদেশের কিছু অবুঝ ভোটারদের, অবুঝ মানুষের একটা সমর্থন পাওয়া। এই যে মানুষকে, অন্ধ মানুষের সমর্থনের জন্য পাকিস্তানের মতো একটা রাষ্ট্রের সঙ্গে মানে নিয়মের অতিরিক্ত সম্পর্ক রক্ষা করা, সেটা আমি সঠিক বলে মনে করি না। ইউনূস সাহেব এসে এই দেশটাকে বলতে গেলে পাকিস্তানের দুই ছোট ভাই বানিয়ে ফেলেছিলেন, এবং তারা বলতেই ছিল যে আমাদের ছোট ভাইয়েরা 55 বছর আগে ভুল করে চলে গেছিল, সেই ঘরের ভাই আবার ঘরে ফিরে এসেছে, এইরকম। আর সেইখানকার যে জঙ্গি সংগঠন, এই মানে লস্করে তৈয়বা থেকে ধরে হরকাতুল জাহাদ থেকে ধরে, জিহাদ থেকে ধরে সবাই বলছিল, তাদের আনন্দের আর কোনো সীমা ছিল না। আমি পাকিস্তানের সাথে মানে মাত্রাতিরিক্ত অথবা সৌজন্যতার অধিক কোন সম্পর্ক রক্ষা বাংলাদেশ করলে পরে আমি মনে করি বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে, এবং আমি এটার বিরুদ্ধে। আপনি বলতে পারে আমার দল এখনো কেন ইউনূসের ধারাবাহিকতায় পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রক্ষা করে যাচ্ছে, সেই কথাটা আমি সেভাবে বলতে চাই না। আমি মুক্তিযোদ্ধা হিসাবে এবং রাজনীতিবিদ হিসাবে এই কথাটা বলে গেলাম। পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত সম্পর্ক আমাদেরকে পিছনে টেনে নিয়ে যাবে, আমাদের জাতিকে অন্ধকারের দিকে নিয়ে যাবে। খুব ক্লিয়ার। আমাদের শিক্ষামন্ত্রী এহসান হক মিলন তিনি বলেছেন, তিনি পাকিস্তান সফর করে এসেছেন, তিনি বলেছেন যে পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গুণগত মানের দিক থেকে অনেক উৎকর্ষ সাধিত হয়েছে, অনেক দূর এগিয়ে গেছে, আমাদের সন্তানেরা সেখানে পড়াশোনা করতে যাবে। এবং তিনি গর্ববোধ করেছেন পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানের যেই মানগুলো দেখে। সেটি নিয়ে নানান ধরনের বিতর্ক রয়েছে, পাকিস্তানের শিক্ষা প্রতিষ্ঠানগুলো আসলে কতটুকু উন্নত হয়েছে। তারপর আপনাকে জানতে চাই যে এই বিষয়টি কি সুদূর প্রসারী একটা প্রভাব ফেলবে না বাংলাদেশের ক্ষেত্রে, যেখানে তাদের জঙ্গিবাদী প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে নানানভাবে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে, সেখানে আমাদের সন্তানেরা পৃথিবীর এত দেশ থাকতে কেন পাকিস্তানমুখী হবে? আপনার প্রতিক্রিয়া?
আমি কথাটি আগে উত্তর দিয়ে গিয়েছি। ব্যক্তিগতভাবে কে কি পাকিস্তানের পক্ষে বিপক্ষে বললো সেটা আমার কাছে কোনো প্রশ্ন নয়। পাকিস্তান শিক্ষায় দীক্ষায় জ্ঞানে গুণে উৎসর্গে অনেক বেশি উন্নত হয়ে যাবে বা গেছে, এটা যারা মনে করে এটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু আমি এটা মনে করি না। আমি মনে করি পাকিস্তান এখনো একটা পশ্চাৎমুখী সাম্প্রদায়িক রাজনীতির দেশ, এবং ওইখানে স্বৈরাচারের অবস্থানটা কোনো পরিবর্তন হয় না। এটা দেখলেই বোঝা যায়। তার সাবেক দুইবারের প্রধানমন্ত্রী সারা বিশ্বে যাকে যার নাম শুনলেই শ্রদ্ধা করে, সেই ইমরান খানকে জেলে রেখে আস্তে আস্তে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। কাজে পাকিস্তানের ব্যাপারে এইসব গৌরবময় কথা যারা বলে তাদের সঙ্গে আমার মিল হবে না। আমি তাদের সঙ্গে একমত হতে পারবো না বলে দুঃখিত। অনেকের আগ্রহ, আপনি একটা দলীয় আদর্শের মধ্যে থেকেও একটা বিশেষ রাজনৈতিক দল বা বিএনপির আপনি সংসদ সদস্য হয়েও আপনি আপনার অবস্থান থেকে সত্য উচ্চারণ করে যাচ্ছেন, মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখার জায়গা থেকে দল যে সিদ্ধান্তগুলো নিচ্ছে আপনি আপনার জায়গা থেকে, আপনার আদর্শের জায়গা থেকে আপনি বিরোধিতা করে যাচ্ছেন। অনেকে মনে করেন যে এর দ্বারা আপনি অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন, হয়তো কোনো কোনো ক্ষেত্রে আপনাকে খেসারত দেওয়া হয়েছে, এবং এখনো পর্যন্ত সেই খেসারত গুলো মাথায় নিয়ে আপনি দলীয় আদর্শ ঠিকই আপনি সম্বন্ধ রাখছেন, কিন্তু জাতীয় ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আপনি আপনার ব্যক্তিগত জায়গা থেকে আপনার নীতিবোধ গুলো আমাদের সামনে তুলে ধরছেন। আপনি কোত্থেকে মানে কোনো ধরনের আশঙ্কা ভবিষ্যতে করছেন কিনা যে এর মাধ্যমে আর নতুন করে কোনো খেসারত দিতে হতে পারে? এটা আমার কোনো অসংখ্য মানুষ খেসারত দেওয়ার তো কি আছে? ফজলুর রহমান ফজলুর রহমান, এটা খেসারত দেওয়ার কিছু নাই। মনে করেন আমি এমপি মন্ত্রী কিছুই হইলাম না, কিন্তু আমি একটা ফজলুর রহমান, এই নামটা তো নাকি কেউ মুছে দিতে পারবে না। এক দুই হইল, আমি একসময় আওয়ামী লীগ করতাম, কিন্তু আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের আদর্শ যতদিন পর্যন্ত কিছুটা রক্ষা করতে পেরেছিল আমি তাদের সঙ্গে ছিলাম। কিন্তু আওয়ামী লীগ যখন হাইব্রিডদের মাধ্যমে পরিচালনা মুক্ত অর্থনীতির নামে লুটেরা অর্থনীতির সমর্থন দিয়ে দিল, তারপর থেকে আস্তে আস্তে আমার সঙ্গে তাদের দূরত্ব বাড়তে শুরু করলো। যখন আওয়ামী লীগের নেত্রী সভানেত্রী শেখ হাসিনা প্রস্তাব নিলেন জামাতের সঙ্গে 95 সনের শেষ দিকে যে তত্ত্বাবধায়ক সরকারের প্রশ্নে এক মঞ্চে আন্দোলন করবেন, একসাথে আন্দোলন করবেন, তখন কিন্তু সালাউদ্দিন কাদের চৌধুরী আওয়ামী লীগের সঙ্গে ছিলেন ওই আন্দোলনে, মধুর জাতীয় পার্টি হিসাবে ছিলেন। 96-র কথা বলছি আমি, 96-র আগের কথা। এবং সেই আন্দোলনটা কিন্তু জামাতের সঙ্গে সেদিন আমি বলেছিলাম না, আমি শুধু একজনকে হটানোর জন্য, খালেদা জিয়াকে হটানোর জন্য জামাতের সঙ্গে ঐক্য করা তো দূরের কথা, আমি জামাতের সঙ্গে বেহেস্তেও যাব না। কাজে আমার নামটা আপনারা নোট অফ ডিসেন্টের খাতায় লিখে রাখুন। আমি কিন্তু এই ব্যক্তি শেখ হাসিনার সামনে পরে আর মিটিংটা হইতে পারে না, আমার নামটা নোট অফ ডিসেন্টের খাতায় লিখতে হচ্ছে যে জামাতের সাথে আমি ঐক্য চাই না। এরপর থেকে আমি আর আওয়ামী লীগ করতে পারি নাই। আমি যখন যে অবস্থানে ছিলাম, কৃষক শ্রমিক জনতা লীগ কাদের সিদ্দিকী সাহেব এবং আমি মুক্তিযুদ্ধের কথা থেকে, অবস্থান থেকে সরি নাই। এখন যখন প্রয়োজনের সময়ে বিএনপিতে আসছি, অস্তিত্বের প্রশ্নে বলেন আর যে প্রশ্নেই বলেন, বেগম খালেদা জিয়া যখন আমাকে ডাকলেন, আমি যখন গেলাম, আমি কিন্তু খুব ভালোভাবে উনাকে, উনার কাছ থেকে পারমিশন বলেন, অনুমতি বলেন অথবা সম্মতি বলেন, সবকিছুই নিয়েছি। যেখানে যে অবস্থানে থাকি, আমার রাজনীতির মূল উৎস মুক্তিযুদ্ধ এবং তার চেতনা। আমি মুক্তিযুদ্ধের আদর্শ থেকে সরতে পারবো না। আপনার এই কথাটা খুব ক্লিয়ার। আমি যে কারণেই হোক, আমার জন্মের শ্রেষ্ঠ অর্জন হলো মুক্তিযুদ্ধ, বাঙালি জাতির জীবনের শ্রেষ্ঠ অর্জন হলো মুক্তিযুদ্ধ। যেখানে যে অবস্থানে থাকি আমি সেই অবস্থান থেকে সরব না, সেই অবস্থান থেকে আমি কথা বলছি। আমি দলের কোনো ক্ষতি করছি না, বরং দলকে বাঁচানোর জন্য বা দলকে এগিয়ে নেওয়ার জন্য বা দলের দুঃসময়ে পাশে দাঁড়ানোর জন্য যে কথাগুলো আমি বলেছিলাম, যে কথার কারণে একসময় দল আমাকে সাময়িকভাবে বহিষ্কার করেছিল, পরবর্তী সময়ে দল যখন বিপদে পড়েছে জামাতের সঙ্গে ইলেকশনে মুখোমুখি হয়ে দলকে কিন্তু বলতে হয়েছে, ইয়েস আমরা হলাম শহীদ জিয়ার দল, আমরা মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধ আমাদের ভিত্তি। এই কথা কই দলকে আজকে 209 সিটে মেজরিটি পেতে হয়েছে। আমি সেই কথাটাই বলতে চাই, বিএনপি যতদিন শহীদ জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধের পথে থাকবে, ততদিন বিএনপি নিজেকে মাথা উঁচু করে বাংলাদেশের দায়িত্ব পালন করতে পারবে এবং সম্মান পাবে। কিন্তু মুক্তিযুদ্ধের পথ থেকে বিএনপি যদি সরে যায়, তাহলে কি হবে আমি বলতে পারবো না।
কথাটা আওয়ামী খুব লীগের কাজে প্রসঙ্গ আমি জি। আওয়ামী লীগের প্রসঙ্গ যখন এলো তখন অনেকেরই এখন এক ধরনের অস্বচ্ছ ধারণা রয়েছে, ধারণাটা ঠিক স্বচ্ছ নয়। আহ যেই জায়গায় তা হচ্ছে, আওয়ামী লীগ আপনাকে বহিষ্কার করেছিল নাকি আপনি আওয়ামী লীগ নিজ থেকে ছেড়েছিলেন? এর উত্তরটা অনেকেই জানতে চান। অনেকের কাছে এই বিষয়টি অস্পষ্ট। আমি আওয়ামী লীগ ছেড়ে যাই নাই। আওয়ামী লীগ আমাকে বহিষ্কার করেছিল বিনা নোটিশে, বিনা শোকজ নোটিশে, আজীবনের আচ্ছা, জন্য। ওকে। আমি একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই, সেটি হচ্ছে যে আপনি সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের যে নির্বাচন হলো সেই নির্বাচনে মুক্তিযুদ্ধপন্থী বলে যারা নিজেদেরকে দাবি করেন অথবা আওয়ামী মনোভাবাপন্ন যারা প্রার্থী হতে চেয়েছিলেন, তাদের 40 জনকে বাদ দেওয়া হলো। এবার বাংলাদেশে যে প্রায় 86টি সম্ভবত আইনজীবী সমিতি রয়েছে, আমার যদি ভুল না হয়ে থাকে, তার মধ্যে আহ এখনো যে পর্যন্ত যে কটি নির্বাচন বাকি রয়েছে সেখানেও সম্ভবত আওয়ামী মনোভাবাপন্ন যারা প্রার্থী তাদেরকে নির্বাচন থেকে দূরে রাখা হবে, সুপ্রিম কোর্টে যেমন রাখা হয়েছে। এবং সুপ্রিম কোর্টের ইতিহাসে এই প্রথমবারের মতন আওয়ামী পন্থী আইনজীবীদেরকে নির্বাচন থেকে বের করে দেওয়া হলো। আমি যদি একটু আপনাকে ধরিয়ে দিই যে বিএনপি মানে আওয়ামী লীগের 16.5 বছরের শাসন আমলে বিএনপি নেতা কর্মীরা অনেকভাবে নির্যাতিত হয়েছে, এটা সত্য কথা। জেল, জুলুম, হুলিয়া ইত্যাদি ইত্যাদি। নির্বাচনেও তাদেরকে নানান ভাবে পরাস্ত করা হয়েছে, নির্বাচন থেকে দূরে রাখার চেষ্টা করা হয়েছে। কিন্তু সুপ্রিম কোর্টের মতো জায়গাতে এমন রেকর্ড তারা করতে পারেনি যে বিএনপি মনোভাবাপন্ন প্রার্থীদেরকে বাইরে রাখবে, যেটি এবার হলো। এর মধ্য দিয়ে কি আবারও সেই আওয়ামী পথে যাচ্ছে বিএনপি? আপনার কি মনে হয়? আমি আপনাকে বলি, এই কাজটি, দুষ্কর্মটি, আমি বাংলাতে আবারও বলি, দুষ্কর্মটি কিন্তু প্রথমে শুরু করেছে আওয়ামী লীগ। আমি আওয়ামী লীগে যাদের সঙ্গে আমার কথা হতো তাদেরকে বলতাম, অনেক সময় আওয়ামী লীগের প্রায় উকিলদের বেশিরভাগের সঙ্গে আমার কথা হতো, তাদেরকে বলতাম এটার জবাব, এইটার কিন্তু পরিণতি একদিন ভালো হবে না, তোমরা এইসব কাজ করো না, ফেয়ার ইলেকশন করো, সুপ্রিম কোর্ট গুলোতে ফেয়ার ইলেকশন করো। কারণ আমরা আইনজীবী, আমরা আইনের শাসনে বিশ্বাসী, আমরা বিচার বিভাগের স্বাধীনতা চাই, গণতন্ত্র চাই। আমরাই হইলাম এই দেশের শ্রেষ্ঠ গণতন্ত্রী কমিউনিটি। তোমরা বিএনপি কে ইলেকশন করতে দেও, দিয়া ইলেকশনের 3 দিন আগে তাদের কাউকে কাউকে পুলিশ দিয়ে দৌড়াইয়া বাড়ি পাঠায় দেওয়া হয়, আর ইলেকশনের দিন পিটাইয়া রাস্তায় ফেলায় আবার তাদের নামে কেস দেওয়া হয়, দেখানো হয় যে আওয়ামী লীগ ভোটে পাশ করে গেছে। এখন ডিগ্রিটা আর একটু বাড়ছে, বিএনপি একটু বুদ্ধিমান, কাজেই তাদের ডিগ্রিটা একটু বাড়ছে যে মারামারি করে লাভ নাই, তোমাদেরকে ইলেকশনই করতে দিব না। ওরা ইলেকশন করতে দিয়ে মারামারি করে বাইর করে দিত, ইলেকশনের রেজাল্ট দিত না আওয়ামী লীগকে পাস করলেও, আর এরা ইলেকশনই করতে দেয় না। এটা ডিগ্রির পরিবর্তন হয়েছে, কোনোটাই ভালো না। দুইটাকে আমি নিগেট করি, দুইটাকে আমি অস্বীকার করি এবং দুইটাকে ঘৃণা করি বলবো। এখনো ঘৃণাটা শুরু হয় নাই। এই কাজ করলে পরে ওই যে স্বাধীনতা বিরোধী শক্তির সামনে চলে আসবে, এটা কিন্তু বইটা খুব এলার্মিং। এই নীতি, এই কৌশল, এইটা সঠিক না যে কাউকে অন্তত এইসব অবস্থানে ইলেকশন করতে না দেওয়া। আমি মনে করি সবাইকে ইলেকশন করতে দেওয়া উচিত ছিল। আগে যে আওয়ামী লীগ বিএনপি কে ইলেকশন করতে দেয় না সেটা ছিল ভুল। এখন যে বিএনপি আওয়ামী লীগকে ইলেকশন করতে দেয় না, এই ভুলটাও প্রমাণিত হচ্ছে এবং হবে। যদি এই ধারা অব্যাহত থাকে, মানে আওয়ামী লীগের বিরুদ্ধে তো অভিযোগ আছে অনেক কিছু, যার কারণে মানুষের এক ধরনের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে, যদিও তার সাথে অনেক ধরনের ডিজাইন অ্যাড হয়েছে, মেটিকুলাস ডিজাইন। কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ তো ছিল নির্বাচন নিয়ে, মানে প্রত্যেকটা ইনস্টিটিউশন থেকে নির্বাচনকে একেবারে নির্বাসিত করা। তো সেই একই পথে যদি বিএনপি হাঁটে, আপনার দল হাঁটে, সেক্ষেত্রে কি আবারও এক ধরনের গভীর সংকটের মুখোমুখি হতে যাচ্ছি আমরা? হ্যাঁ, এভরি অ্যাকশন মাস্ট হ্যাভ ইটস ইকুয়াল এন্ড অপোজিট রিঅ্যাকশন। প্রত্যেকটা কাজ আপনি করলে, যেমন 2+2=4, আমি করলে 2+2=4 বা 4। জিনিসটা এরকম, যে কাজটা, যে অন্যায়টা আপনি করলে যে রেজাল্ট আসবে 2-2-4, আমি করলে সেই রেজাল্টই আসবে 2-2-4।
শুধু ব্যক্তির পরিবর্তন হবে। আওয়ামী লীগ যে ভুল কাজগুলো করছে, যে কঠিন ভাবে অন্যায় কাজগুলো করছে, সেই কাজগুলো যদি বিএনপি করে একই রেজাল্ট আসবে, রেজাল্টের কোনো বেশ কম হবে না, এক রেজাল্ট আসবে। আরেকটা খুব সাম্প্রতিক বিতর্কিত ইস্যুর বিষয়ে আপনার প্রতিক্রিয়া জানতে চাচ্ছি। অনেকেই অনেক ধরনের কথা বলছেন, সুশীল সমাজ থেকে শুরু করে গবেষক বা রাজনৈতিক মহল। আমরা মার্কিন বাণিজ্য চুক্তি সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানতে চাই, যে এই বিষয়টি সংসদে আলোচনা হওয়া উচিত ছিল কিনা, এবং স্পেসিফিক্যালি আপনার ব্যক্তিগত অভিমত মার্কিন বাণিজ্য চুক্তির বিষয়ে, যেটি আসলে বাংলাদেশকে ভয়ঙ্কর একদিকে নিয়ে যাচ্ছে কিনা, বা আমাদের সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়া হচ্ছে এমন কথাবার্তা উঠেছে, তার সঙ্গে আপনি একমত কিনা, যেটি ডক্টর ইউনূস এটা সরকার হলো দিয়েছিল। 1757 সনের 23শে জুনের পরে রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের যে চুক্তি, এটার যে রেজাল্ট বাঙালির জীবনে আনছিল, বাংলার জীবনে আনছিল, ওই ইউনূস সাহেবের সঙ্গে আমেরিকার চুক্তি একই রেজাল্ট আনবে, যদি এই চুক্তি সম্পর্কে আমরা সচেতন না হই এবং প্রতিকার না করি। এটা রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফরের চুক্তি। এটাকে সংশোধন করতে হবে, সংশোধন না শুধু এটাকে বাতিল করতে হবে বলে, যদি দেশ স্বাধীন রাখতে হয় বাতিল করতে হবে। ইয়েস, সেই মেরুদণ্ড থাকা উচিত। আমেরিকাকে যে বলতে পারবে যে আপনার দেশ একটা অনির্বাচিত এডেন্টিম সরকারের সঙ্গে আপনারা যে চুক্তিটা করেছিলেন সেইটা আমরা পুনর্মূল্যায়ন করতে চাই, আমরা পুনর্বিবেচনা করতে চাই, লেট আস সিট ইন দ্য টেবিল। কিন্তু তার কি কোনো সম্ভাবনা আছে? বিএনপি তো সেটি এগিয়ে নিয়ে যাচ্ছে। আমি এটা বলতে পারবো না, আমি ওই লেভেলের আমি লোক না। সম্ভাবনা আছে কিনা এই কথাটা, কিন্তু সম্ভাবনা টেবিলে বসা উচিত এটা আমি জানি, কিন্তু আমি হবে কিনা এটা আমি জানি না, কারণ আমি ওই লেভেলের লোক না দলের। জি, কেন আপনি ওই লেভেলের লোক না সেটা তো আমরা খুব ভালো করে জানি। যাই হোক, সেই বিষয়ে কোনো মন্তব্য করবো না। আহ আরেকটি যে বিষয়, যেটি মহামারী আকারে দেখা দিয়েছে, আহ হামে যেভাবে শিশুরা আক্রান্ত হয়ে একের পর এক মৃত্যুর কোলে ঢলে পড়ছে, ডক্টর ইউনূসের ভুল সিদ্ধান্ত, ডক্টর ইউনূসের খামখেয়ালি করার সিদ্ধান্তের কারণে আজ সারা বাংলাদেশ একটা গভীর সংকটে। কিন্তু সে বিষয়ে যখন সারা দেশ থেকে একেবারে সচেতন নাগরিক থেকে শুরু করে বিভিন্ন অভিজ্ঞ মহল থেকে এমন দাবি উঠছে যে ডক্টর ইউনূস সহ তার স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগমকে বিচারের মুখোমুখি করতে হবে তদন্ত সাপেক্ষে, আমরা সরকারের মধ্য থেকে তেমন কোনো উদ্যোগ দেখতে পাচ্ছি না। এতবার একটি ভয়ঙ্কর সংকটের মুখেও আপনার আবেদনটা কি থাকবে, আপনি সরকার দলীয় সংসদ সদস্য হওয়া সত্ত্বেও? না, আমি মনে করি যে ইউনূস সাহেব 18 মাসে যা করেছেন এটা দেশের বিরুদ্ধে করেছেন। এক সময় আমি তার পক্ষে ছিলাম, সেই কারণে আমি তওবা করছি, অনেক আগেই করেছি, যে উনি অনেক উঁচু মাপের মানুষ, 10টা প্রধানমন্ত্রীর চেয়ে উনি অনেক বেশি সম্মানিত। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে না, কথাটা সঠিক নয়। ইউনূস সাহেব যা করেছেন এবং তার সরকার যা করেছে, এই ব্যাপারে হিসাব নিকাশ হওয়া দরকার, এবং হিসাব নিকাশ হলে অনেক ভাবে মানুষ তুলনা করবে যে 15 বছরের ফ্যাসিস্ট শাসন বা স্বৈরাচারী শাসন আর ইউনূসের 18 মাসের শাসনের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা, কোনটা কম বেশি, এটা তখন হবে, বিবেচনায় আসবে মানুষের, তখন মানুষ বুঝতে পারবে। ইউনূস সাহেব দেশের ক্ষতি ছাড়া কোনো ভালো করে নাই তার সরকার। তারা চুরি চুট্টামির থেকে ধইরা, মদ থেকে ধইরা, তারা এই দেশে লুটপাট করার থেকে ধইরা 3 মাসে একজন প্রাইভেট সেক্রেটারির মন্ত্রীর প্রাইভেট সেক্রেটারি 300 কোটি টাকা চুরি করার থেকে ধরে, এই চোর চোরটাদেরকে নিয়ে, মদকারীদেরকে নিয়ে, এবং বেআইনি ভাবে এই দেশে যে রাষ্ট্রটি চালিয়েছে, এর একটা হিসাব, 18-19 মাসের একটা হিসাব আমাদের সরকার নিবে বলে আমি মনে করি, নেওয়া উচিত। যদি না নেয় তাহলে বিচারের বাণী নীরবে নিবৃতে কাঁদে, এই কথাটি হয়তো বা আমাদের বেলায় সত্য হবে। আপনি নিজেও ডক্টর ইউনূস সম্পর্কে খুব ভালোভাবে জানেন, এবং 18 মাস তো আপনি প্রথম দিকে ডক্টর ইউনূসের প্রশংসা করলেও আপনি খুবই দ্রুত আপনার যে গভীর চিন্তা ভাবনা, সেই জায়গা থেকে আপনার
দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল, এবং শুরু থেকেই আপনি ডক্টর ইউনূসের নানান কাজে বিরোধিতা করে আসছেন এবং অনেক কাজে প্রত্যক্ষ সাক্ষী এবং তার শাসনের অন্যতম শিকার আপনি নিজেও হয়েছেন। আপনার উপরে মব সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, আপনাকে নানান ভাবে হুমকি ধামকি দেওয়া হচ্ছিল ডক্টর ইউনূসের প্রচ্ছন্ন এক ধরনের সমর্থনে। আপনার বিষয় নয়, সারা বাংলাদেশকে যে জায়গায় নিয়ে গেছে, আপনি যদি বিচারকের আসনে বসতেন, এটা একটা হাইপোথেটিক্যাল কোশ্চেন হচ্ছে আমি জানি, তারপরও আপনি যদি বিচারকের আসনে বসতেন, আপনি ডক্টর ইউনূসের বিচারটা কিভাবে করতেন? আমি যদি বিচারের আসকে বসতাম, আমি তো বসিনি, আমি তো একটা রাজনৈতিক দলের সদস্য এখনো আছি। হাইপোথেটিক্যাল কথাটা আমি নাই বা বললাম। আচ্ছা, আমি বিচারের আসন না, আসলে বিচার যদি দেশে থাকতো তাহলে খুব সঠিক বিচারটা বিগত 18 মাসের সরকারের হতো। যদি রিয়েল বিচার বিভাগ, যদি বিচার ব্যবস্থাপনা অথবা বিচার বিভাগের স্বাধীনতা যদি থাকতো, আইনের শাসন, তাইলে 18 মাসের সরকারের অবশ্যই বিচার হতো। কিন্তু বাংলাদেশ, এটা দুর্ভাগ্যজনক, যে কারণে 30 লক্ষ লোক জীবন দিয়ে একটা দেশ সৃষ্টি করছিল, আমরা তার এটা শুধু স্বপ্নেই দেখছি বা আমাদের স্বপ্নই রয়ে গেল, বাস্তবতা এখনো আসেনি। কবে আসবে জানি আমি জানি না। যে এই দেশে এমন একটা এমন একটা শাসন ব্যবস্থা আসা দরকার, এমন একটা দল ক্ষমতায় আসা দরকার। আমাদের দলে যে ক্ষমতায় আসছে, প্রধানমন্ত্রী বলছে এটা আমাদের ক্ষমতা না, এটা আমাদের দায়িত্ব। সেই দায়িত্বটা পালন করা দরকার, এবং দায়িত্ব পালন করতে হলে নীতিগত অবস্থানটা একদম ক্লিয়ার হওয়া দরকার। সেই নীতিগত অবস্থানটা ক্লিয়ার না হলে সম্পূর্ণ দায়িত্ব পালন করা হবে না। আমি এই কারণেই বলি, এই দেশটা মুক্তিযুদ্ধের পথে, মানুষের মুক্তি সংগ্রামের পথে যদি চলে, তাহলে সবকিছু ঠিক হবে। এছাড়া এই দেশে ওই প্লাস মাইনাস, এটা ওই আমি ওই দিনও বলছি, আজকেও বলি, অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজ করতে হবে। কিন্তু সেই অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজ, আমার 10 কেজি দুধ আছে আর আপনার কাছে আড়াই 250 গোবর আছে, দুইটা মিক্সচার করে একসাথে খাওয়ার নাম কিন্তু অ্যাডজাস্টমেন্ট এন্ড কম্প্রোমাইজ না। কথাটা কি আপনি বুঝছেন? আমার 10 কেজি দুধ আছে, সেটা আপনি বললেন যে আমার 250 গ্রাম একটু গোবর মিশায় নেন, দুইজনে মিলে মিশা খাই, এটা হবে না। মিলে মিশা খাইতে হবে। আমার 10 কেজি দুধের মধ্যে আপনিও 10 কেজি দুধ মিশাইতে হবে, নট 250 গোবর, 250 গ্রাম গোবর। আমাদের দেশে সেই ভাবটা পরিষ্কার হতে হবে।